বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দিচ্ছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি আমার ভাই বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক উপমন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, যে বাংলাদেশের জনগণের একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে দুর্নীতি নিয়ন্ত্রিত, আমি ঠিক মুক্ত শব্দটি ব্যবহার করব না, একটা বাংলাদেশ হবে। বিশেষ করে ৯০-এর পর থেকে এই আকাঙ্ক্ষাটা প্রবলভাবে বেড়েছে, যখন দুর্নীতি নিয়ে অনেক অনেক কথাবার্তা হচ্ছে। এর আগেও হয়েছে কথা, সেই এরশাদের শাসনামূলক দুর্নীতি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু ৯০-এর পরে আকাঙ্ক্ষাটা মানুষের একটু ভিন্ন মাত্রা পেতে শুরু করেছে। তখন পৃথিবীব্যাপী টিআই দুর্নীতিতে কোন দেশ কোন অবস্থানে আছে সেটি নিয়ে রিপোর্ট যখন প্রকাশ করতে শুরু করলো, দেখা গেল পরপর বেশ কয়েক বছর বাংলাদেশ শীর্ষে আছে। তো এটি নিয়ে মানুষের এক ধরনের মানুষ সবসময় তার কনসার্নটা ব্যক্ত করছে। সো আমি একটু যদি আপনার কাছ থেকে শুনতে পারি যে বিগত ৫ বছর এবং সঙ্গে এই ১ বছরে এই জায়গাটাতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতৃত্বাধীন সরকার কতটা সফল হলো। দুর্নীতি পৃথিবীর সকল দেশে আছে, রাষ্ট্রীয় অর্থ, জনগণের সম্পদ, আপনি এগুলো তো অবৈধভাবে অনেকেই এগুলো নিয়ে নিচ্ছেন, তারা লুটপাট করছেন, এটা ঠিক। কিন্তু দুর্নীতি সম্পর্কে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা ভালো একটা উক্তি আছে, সেখানে বলছে দুর্নীতি এমন একটা জিনিস, এটা ঠিক ভগবানের কাছাকাছি পাওয়ারফুল। উনি বলছেন যে আপনি উপরে চাইবেন, বামে ডাইনে সর্বত্রই তিনি আছেন, কিন্তু তাকে দেখা যায় না। আপনার পকেটে তিনি আছেন, কিন্তু দেখা যায় না। এটা ঠিক যে আমাদের একটা এখন যে অর্থনীতিটা, এই অর্থনীতিটা এখন এগিয়ে যাচ্ছে। আমরা একটা মধ্যম আয়ের দেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি, এবং এটা খুব তাড়াতাড়ি, যেটা নেত্রী বলেছেন 2021, আমি মনে করি যে আমরা যেভাবে গ্রামীণ অর্থনীতিকে এবং গ্রামীণ দরিদ্র বা অসহায় মানুষগুলোকে তুলে আনার জন্য যে আপ্রাণ চেষ্টা এই সরকার করছে, তাতে আমরা একটা মধ্যম আয়ের দেশে শীঘ্রই পরিণত আমরা হব। কিন্তু আপনি যেটা বলেছেন দুর্নীতির কথা, দুর্নীতি চিরকালই ছিল, কম এবং বেশি। এখন দুর্নীতি বেশি আলোচনা হয়, সংবাদপত্রের স্বাধীনতা, আপনার মিডিয়াগুলোর স্বাধীনতা, এখানে অবাধে আপনাদের নেতৃত্বে সকল ব্যক্তিরাই তো অবাধে কথাবার্তা বলছেন। তো সেই সময়ের ক্ষেত্রে নিশ্চয়ই দুর্নীতির ব্যাপারে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি, এবং বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্যই ছিল একটা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা, যেটা বঙ্গবন্ধু বারবার বলেছেন। এবং বঙ্গবন্ধুর সেই দুর্নীতিমুক্ত স্বপ্ন বাংলাদেশকে নিয়ে এখনো অনেক সংস্থা কাজ করছে যাতে দুর্নীতিটা কমে যায়। কিন্তু এই দুর্নীতি কমাইতে হলে আপনার প্রথমে দায়িত্ব নিতে হবে আমাদেরকে, আমরা যারা রাজনীতিতে আছি, আমরা যারা ক্ষমতার আশেপাশে থাকি, যারা ক্ষমতাকে এক্সারসাইজ করি, আমরা যদি এইখানে আমাদের সঠিক দায়িত্বটা পালন করতে পারি, তবে নিশ্চয়ই দুর্নীতি কমবে। আর যেটা আপনি বললেন যে আমাদের আমলে যে এখন দুর্নীতি নাই, একথা আমি বলবো না। দুর্নীতি নানা প্রকার হচ্ছে। আমি একরকম দুর্নীতি করছি, আমার অপরপক্ষ আরেক রকম দুর্নীতি করছে, গ্রামে একরকম দুর্নীতি হচ্ছে, শহরে একরকম দুর্নীতি হচ্ছে, অফিস আদালতে একরকম দুর্নীতি হচ্ছে। সকল ক্ষেত্রেই তো দুর্নীতি আছে। মানুষকে আমার প্রশ্ন ছিল যে এটাকে কমিয়ে আনবার জন্য আসলে আপনারা দৃশ্যমান উদ্যোগ রয়েছে, এসেছে কিনা সেটি একটি বড় প্রশ্ন। নিশ্চয়ই আপনি দেখবেন যে আমাদের এই গভর্নমেন্টের আমলে আমরা দুর্নীতির ব্যাপারে কিন্তু জিরো টলারেন্স গভর্নমেন্ট, কারণ কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না। এবং আমি এমনও শুনেছি যে অনেক কেস তো দুদকে আছে, সেখানে কে কোথায় কি দুর্নীতি করেছে নিশ্চয়ই এগুলো তদন্ত হচ্ছে, চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। এবং আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কাউকেই রেহাই দেবেন, ওনার দলের রেহাই দেবেন না, এবং সেভাবেই তো চলছে। এবং সম্প্রতি আপনি দেখবেন আমাদের অনেক মন্ত্রীরা, যারা সাবেক মন্ত্রী ছিল, বর্তমানেও যারা আছে পার্লামেন্টে, তাদের অনেকেই দুদকে, তারা সেখানে তাদের জিজ্ঞাসাবাদ, তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, মামলা চালু হয়েছে, চার্জশিট হয়েছে, কারো চার্জ গঠন হয়েছে কোর্টে, এবং এগুলো তো আমরা দেখতেছি। এবং আমি আশা করি যে আমাদের সরকার, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যে দৃষ্টিভঙ্গিটা নিয়েছেন, এই দৃষ্টিভঙ্গিটার ওনার মূল কথা হচ্ছে যে এই অর্থ লুটপাট বন্ধ করে দেশের অসহায় এবং গরিব মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করতে হবে। এবং সেইখানে কাজ করতে গেলে গভর্নমেন্টকে অবশ্যই জিরো টলারেন্সে যেতে হবে।
এবং এখানে কোনো ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না। আমি মনে করি যে বিগত দিনের আগে তো দুর্নীতি দুদকের কোনো কাজই ছিল না, দুদককে শক্তিশালী করা হয়েছে, দুদককে এখন অনেক আপনি জানেন যে কত মামলা দুদকে, কত অভিযোগ, এগুলো তো রেডি হচ্ছে। এবং আমি তো মনে করি যে এই কাজগুলো শুরু হলে তখন টের পাওয়া যাবে যে দুর্নীতি কোথায় কোথায় এবং কাকে কাকে স্পর্শ করছে আইন, এগুলো কিন্তু শীঘ্রই ধরা পড়বে আমি মনে করি। মিস্টার কাজী আনোয়ার হোসেন, আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। এবং আমার প্রতিপক্ষ, আমার বন্ধুবর, প্রতিপক্ষ কেন ভাই? প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা, তো সেই আজকের কথা যে আমরা বলছি, কাউন্টার ভাই যে কথা বললেন, আমি ওনার সাথে কিছু ক্ষেত্রে একমত, কিছু ক্ষেত্রে দ্বিমত পোষণ করেই আমার বক্তব্য রাখছি। আপনার কলা কৌশলী এবং চ্যানেলের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে, কারণ অনেকদিন পর আপনারা এখানে আসছি, আশা বন্ধই করে দিছি, কারণ এইসব আলোচনা করে লাভ নাই। আমার মনে হয় এইসব আলোচনা করে আমাদের শাসন্য, আমরা চাচ্ছিলাম যে আজকে ক্ষমতাসীন যারা আছে তাদের কানে গেলে তারা হয়তো কিছুটা লক্ষ্য করবে যে জনগণ কি বলছে, আলোচকরা কি বলছে। পৃথিবীর সব দেশে এটা হয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে এটা নেই। তো সৌম্যদা যেটা বললো যে জিরো টলারেন্স গভর্নমেন্ট চাচ্ছে, আবার উনিই বললেন দুর্নীতি সব দেশে আছে, সব দেশেই দুর্নীতি চলছে, কম আর বেশি। তো ওনার কথাই আমি দেখলাম যে উনি দ্বিধাদ্বন্দ্বে আছেন, টলারেন্সও চাচ্ছেন, আবার দুর্নীতি চলছে, পৃথিবীর সব দেশে আছে, এই কথাও বলছেন। অ্যাকচুয়ালি আমাদের দেশের দুর্নীতিটা আমি যেটা বলবো যে শস্যের মধ্যে ভূত ঢুকে গেছে, যে শস্য দিয়ে ভূত ছাড়াবে সেই শস্যের মধ্যেই ভূত ঢুকে গেছে। কাজে শস্য ভূত ছাড়াবে কিভাবে? দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমাদের বাংলাদেশের ইতিহাসে, কেন বিশ্বের ইতিহাসে এটা আছে কিনা আমার জানা নাই, যে এই যে ব্যাংকগুলি যেভাবে লুটপাট হচ্ছে, পাবলিক মানি, এত বড় দুর্নীতি, এত বড় লুটপাট, আজ পর্যন্ত একটা লোক, যে একটা কি ব্যাংক যেন, ব্যাংকের চেয়ারম্যান কি, বেসিক ব্যাংক, বেসিক ব্যাংকের চেয়ারম্যান, শুধু তাকে এখান থেকে সহায় দেওয়া হলো। 5,500 কোটি টাকা লুটপাটের পর তাকে শুধু সহায় দেওয়া হলো, তার কোনো জবাবদিহিতা নাই। হলমার্ক, তারপরে আরো বিসমিল্লাহ গ্রুপ, আরো অনেক, আজকেও শুনলাম 2,000 কোটি টাকা নাই। এবং আমি যা শুনছি জনগণ যেটা আপনার ইন্টেলেকচুয়াল যেটা বলে যে ব্যাংকের থেকে মানে 40-45 হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি। প্রথম যখন লুটপাট এলো হলমার্কের, তখন আমাদের মাননীয় অর্থমন্ত্রী বললেন যে এটা সামান্য টাকা। 4,500 কোটি টাকা লুটপাট হওয়ার পর যদি অর্থমন্ত্রী মহোদয় এই কথা বলেন এটা সামান্য টাকা, এটা আমাদের কোনো ব্যাপারই না, হইতেই পারে। এই পর্যন্ত কোনো বিচার বা কাঠগড়ায় দাঁড়াতে বা কারো একটা উদাহরণ সৃষ্টি করার মতন চোখে আমাদের পড়ে নেই। আর দুর্নীতি দমন কমিশনের কথা অনেক কিছুই বললেন উনি। আমি বলবো যে এখন মানুষ বলতেছে দুর্নীতি দমন কমিশন এমন একটা জায়গা যেখানে ধুবির মতন কালো কাপড় সাদা করে বের করে দেয়, অটোমেটিক্যালি বের হয়ে যায়, কালো কাপড় ঢুকে সাদা হয়ে বেরিয়ে যায়। তো দুর্নীতি দমন কমিশন তারা কি করছে এটা কিন্তু পাবলিকের কাছে এখন প্রশ্নবোধক হয়ে দাঁড়াইছে। তো কাজেই দুর্নীতি দমন কমিশন আগে ছিল, এখনো আছে। অতীতে দুর্নীতি দমন কমিশন কোন সময় বিরোধী দলেরও বা সরকারি দলের কাউকে কোনো কিছু করতে পারেনি, এটা আমরা বলি। বাট ওনারা তো এখন তো দুর্নীতি দমন কমিশন মন্ত্রীদের ডাকছেন, প্রাক্তন মন্ত্রীদের মামলা করছেন, আমি বলতে দুর্নীতি দমন কমিশনের যে আইনটা করা হয়েছে এটা হয়তো সম্বোধে জানেন, যে আইনটাতে কোনো জামিন দেওয়া যাবে না, কিন্তু আমরা দেখলাম এর মধ্যে 3-4 জন জামিন হয়ে গেছে, তারা এপিলেট ডিভিশনও যায়নি। আবার নিম্ন আদালত থেকে, আমি শেষ করি, নিম্ন আদালত থেকে আমাদের মান্নান সাহেব জামিন হয়েছে, তার স্ত্রী জামিন হয়েছে, এ পর্যন্ত এই 2 জন সরকারি জামিন পাইছে, এটা আমার জানা নাই। আর বদি সাহেব যেটা পাইছে সেটা হলো হাইকোর্ট থেকে, কিন্তু দুর্নীতি দমন কমিশন বলছে এখান থেকে কোনো জামিন দেওয়ার কোনো বিধানই নেই, নিম্ন আদালত থেকে প্রশ্নই ওঠে না। তো হয়ে যাচ্ছে তো এই মামলা আর এই আইন, এটার এক্সিকিউশনটা কতটুকু আমাদের রেজাল্ট দেবে এটা আমি সন্দেহাতীত। কারণ এইভাবে দুর্নীতি দমন কমিশনের এগুলি আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সার্টিফাই করে দিচ্ছে, না কোনো দুর্নীতি পাওয়া যায়নি অনেক ক্ষেত্রেই এ পর্যন্ত দেখেন। বাট কিছু ক্ষেত্রে সার্টিফিকেট দিচ্ছে, এরকম মনে হয় না আপনার কাছে যে কিছু ক্ষেত্রে কিছু লোক সম্পর্কে মানুষের পারসেপশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা খারাপ মানুষ হিসেবে চিহ্নিত হচ্ছেন, এটা দুর্নীতিবাজ হিসেবে তিনি কারো কারো মাথার মধ্যে ঢুকে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যখন কালো কাপড় সাদা হয়ে বেরোতেছে তখন মানুষ বলতে করতেছে এটা দবদবে সাদা। আচ্ছা, এটাও তো একটা ব্যাপার, দবদবে সাদা।
এই যে কতগুলি ব্যাপার ছিল, যেমন আপনার শেয়ার মার্কেট কেলেঙ্কারিটা, এই যে হাজার হাজার টেন্ডারবাজি হচ্ছে, এই যে লুটপাট হচ্ছে, আমরা তো এই দেশের নাগরিক, আমাদের জন্ম এই দেশে, আমরা কিন্তু সবাইকে চিনি, সবাইকে চিনি আমরা, তাই না? কোথায় কি হচ্ছে আমরা কিন্তু জানি, হয়তো বা বলতে পারছেন, আপনারা বলতে পারছেন না। আপনার মিডিয়াও দেখি এখন অনেকটা কন্ট্রোলে চলে আসছে, মানে সব কথা সবসময় সব জায়গায় বলা যাবে না। তো এখন ব্যাপারটা হইলো, এইভাবে তো একটা দেশকে আপনি দুর্নীতিমুক্ত করতে পারবেন না। যে কথাটা সমুদ্র বললো যে মিডিয়া এখন অনেক স্বাধীন, এটা ঠিক, আমি তার সাথে একমত নই। মিডিয়া এখন অনেক পরাধীন, কারণ যে মিডিয়া আইন করা হয়েছে এটা উনিও জানে, আমিও জানি, যে মিডিয়া কি বলতে পারবে কি বলতে পারবে না সেটা মিডিয়াকে বাইরে দেওয়া হয়েছে। কাজে এখানে দুর্নীতি করে সুশাসন বলেন, বিচার বিভাগ বলেন, ইয়া বলেন, সব জায়গায় একই অবস্থা, এটা হতাশাগ্রস্ত। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশ স্বাধীন করছিলাম, তখন জীবন বাজি রেখে সেই যে চিন্তা চেতনায় আমি দেশকে স্বাধীন করেছি, আজকে এই 43 বছর পরে মনে হয় যে আমরা কি করেছি, কেন করেছি। আমি আজকে যদি সেই যুদ্ধে মারা যেতাম, তাহলে আমার বাপ মা হয়তো সারা জীবন কেঁদে কেঁদে বুক ভাসায় তারা ইন্তেকাল করতেন। আর আমি নিজের চোখে কি দেখে যাচ্ছি, আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য যে স্বপ্ন দেখছিলাম, একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ, গণতান্ত্রিক ধারায় দেশ চলবে, অর্থনৈতিক মুক্তি পাবে, মানুষ স্বাধীনভাবে চলতে পারবে, আজকাল এটা অবক্ষয় এমন পর্যায়ে আসছে যেটা উনি বলছে জিরো টলারেন্স ঠিকই একটা জায়গায়, সেটা হলো বিরোধী দল কেউ কিচ্ছু বলতে পারবে না, বিরোধিতা কথাই বলতে পারবে না, এখানে জিরো টলারেন্স। আবার আসবো আপনার কাছে, মিস্টার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এখানে আনোয়ার ভাই অনেক কথাই বলেছেন, এই যে রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতির ডেফিনেশনটা কি? পাবলিক মানি, অর্থাৎ স্টেটের মানি যারা আত্মসাৎ করবে সেটা দুর্নীতি। কিন্তু আপনার সঙ্গে আমরা ব্যক্তিগত ট্রানজাকশনে যদি সেখানে প্রতারণা হয়, দ্যাট ইজ নট কারাপশন। তো সেইখানে এইটার জন্য বর্তমানে যে কাজ বেশি হচ্ছে এইটার বিরুদ্ধে, এবং দুর্নীতি যেটা জিলু সাহেব বলেছেন, দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু ব্যাপকভাবে কাজ হচ্ছে। কারণ এগুলো যদি আপনারা অস্বীকার করেই যান, তাহলে তো আমরা উৎসাহ হারাই ফেলাই। আজকে আমার দলের এমপিরা তো রেহাই পাচ্ছেন, আমি দুর্নীতি করলে আমিও তো রেহাই পাবো না। এটা তারপরে আপনি ব্যাংকের দুর্নীতির কথা বলছেন, এই ব্যাংকের দুর্নীতি তো শুরু হয়েছে অনেক আগে। এই ব্যাংকের দুর্নীতি আমরা ধরছি, এই যে হলমার্ক করে চিল্লাচিল্লি করেন আপনারা, এবং আপনারা বলেন যে হলমার্ক তো আমরা ধরছি, বরং হলমার্ক আপনারা উৎসাহিত করছেন। আপনাদের সময় হলমার্কের জন্ম, এবং আপনাদের সময় এই টাকা পয়সাগুলো লুটপাট হয়েছে। এভাবে হবে না। এখানে গভর্নমেন্টের কোনো এখানে পৃষ্ঠপোষকতা নাই, গভর্নমেন্টের কোনো সমর্থন নাই। এখানে ব্যাংক স্বাধীনভাবে ব্যাংক চলে। সেখান থেকে হলমার্কের বাড়ি কিন্তু আমার এলাকায়, আমি জানি হলমার্ক সম্বন্ধে। হলমার্ক আপনি ডেস্টিনি করাপশনটা আবিষ্কার কিন্তু প্রথমত সংবাদ মাধ্যমে, এবং তার চেয়ে তো আগে মানে গোড়ার কথা বলে প্রথম তৃতীয় মাত্রায় হলমার্কের ইস্যুটা আলোচনা হয়। থ্যাংক ইউ। এই তো এখানে তো হলমার্কের সাথে এখানেই তো আপনার মিডিয়ার সার্থকতা তো এখানে আপনারা এটাকে প্রকাশ করেছেন বা এটাকে আপনারা দেখাতে পেরেছেন। গভর্নমেন্ট অ্যাকশন নিতে আপনি বলেন, আনোয়ার ভাই আপনি বলেন যে এই হলমার্কের ব্যাপারে সেখানে আওয়ামী লীগ বা আমাদের গভর্নমেন্ট কোনো সেখানে তাকে কোনো সাপোর্ট করেছে? বরং এই হলমার্কের বিচার যাতে হয়, যাতে টাকা পয়সাগুলো ফেরত আসে, সেই জন্য আমরা আপনার চেষ্টা করছি, গভর্নমেন্ট এবং দুদক। এটা এইভাবে বলার কোনো মানে হয় না। একটা জামিন সম্পর্কে আপনি বললেন, জামিন দেওয়া না দেওয়া এটা কোর্টের ব্যাপার। আর সকল মামলাই তো স্ট্রং প্রাইম এফিসি থাকে না। আপনার যদি স্ট্রং প্রাইম এফিসি না থাকে, সেখানে এমন কোনো আইন থাকা উচিত না যে জামিন দেওয়া যাবে না। আমাদের দেশে ফৌজদারি বিধানই হলো জামিন দেওয়া হয় বিধান, আটকায় রাখাটা কোনো বিধান আমাদের আপনার ক্রিমিনাল প্রসিডিওর সাপোর্ট করে না। জামিন কোর্ট তার বিবেচনায় জামিন দেবেন কি দেবেন না। এখানে অভিজ্ঞতা পর্যন্ত কোর্ট যদি অনুমান করে যে না এই অপরাধ প্রমাণ হবে না বা ভবিষ্যতে এই অপরাধের গুরুত্ব কম, সেখানে হয়তো জামিন দেয়। কিন্তু জামিন দেওয়া যাবে না এমন কোনো কথা কিন্তু কোনো আইনে আপনি দুদক কিন্তু বলছে যে কোনো বিধান নাই, জামিনের বিধান নাই। যেটা বলুক তারা কোর্টে, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে বলবো যে তাদের বিধান নাই। আপনি অর্থমন্ত্রীর কথা বলছেন যে 4000 কোটি টাকা, উনি কিন্তু এটা কোনো চোরের পক্ষে গান নাই। ওনার কথাটা বলাটা টোনটা ছিল এই যে আমাদের এখন বিশাল অর্থনীতি, মানুষে আপনারা কেউ হতাশ হবেন না, দেশবাসীকে তিনি বলেছেন। এটা নিয়ে আপনাদের এত মানে ভয় পাওয়ার কিছু নাই, এটা একটা সামান্য অর্থ। তা আমাদের যে দেশে বাজেট হয় 2,50,000 কোটি টাকা, 3,00,000 কোটি টাকা, সেই দেশে 4,000 কোটি টাকা, 2,000 কোটি, 1,000 কোটি টাকা, সেই তুলনায় তো কম। অর্থমন্ত্রী সেখানে তার পক্ষে কথা বলেন নাই। উনি দেশের জনগণকে
বোঝাবার জন্য যে না এটা হয়েছে, দুর্নীতিটা হয়েছে, কিন্তু এটা নিয়ে হতাশ হবার কিছু নাই, এটা খুবই অল্প মাত্রার টাকা, কারণ আমাদের মূল রাষ্ট্রীয় ভান্ডারের তুলনায় এটা তো খুবই কম। সেইভাবে উনি কথা বলেন। তারপরে আপনারা আজকে দুদককে নিয়ে সমালোচনা করেন, বলেন যে দুদক সার্টিফিকেট দিয়ে দেয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান কোকো এরা যদি দুর্নীতি মামলায় না থাকতো আপনি আজকে এই কথা বলতেন না। এইভাবে তাদের বিরুদ্ধে মামলাটা না পার্সোনাল না, তার মানে আপনি কেন একেবারে জেনারেলাইজ করে ফেলান যে এই মানে দুদক প্রশ্নবিদ্ধ ছিল না? কোন জিনিসটা, কোনটা প্রশ্নবিদ্ধ না সেটা বলেন আপনি। আমি প্রশ্নবিদ্ধ না আমার অনেক কাজের জন্য, আপনি আপনার কাজের জন্য অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ না, এটা কথা না। কথাটা হচ্ছে যে এই যে দুদক প্রতিষ্ঠানটা এটাকে আমাদের এগিয়ে নিতে হবে। আপনার আমার সকলের যারা মনে করেন যে আমরা অপরাধের মধ্যে নাই বা দুর্নীতিকে আমরা সমর্থন করি, আমাদের উচিত এটাকে নৈতিক সমর্থন দেওয়া এবং শক্তিশালী করা। আপনি এইভাবে কথা বললে তো মানুষই মনে করবে যে দুদক একটা কিছুই না। দুদক ইজ সামথিং। আপনি দুদকে থেকে আমাদের এই যে মন্ত্রী উপদেষ্টা কেউ তো রেহাই পায় নাই। কি হয়েছে তাদের? কিন্তু না তাদের কি হয়েছে আলটিমেট কি? না না ইনকোয়ারি তো করে আপনাদের সময় তো কোনো এগুলো করতে হাত দিতেন না। এই ইনকোয়ারি তো শুনে আইওয়াশ হলে সেটা আপনি বলতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি কি আইওয়াশ? নো। আপনার এই যে মন্ত্রীদেরকে ডেকে নেওয়া হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাদেরকে হাজির হইতে বলা হয়, এখানে তো দুদকের আপনার সুপ্রিমেসি প্রমাণিত হচ্ছে। তা আপনি এটা এইভাবে যদি দুদককে আপনি এইভাবে বলতে পারেন না, এটা বলা উচিত না। আপনার ইন্দিরা গান্ধী একটা খুব ভালো একটা উক্তি করেছিলেন, বলে যে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা পলিটিশিয়ান বা আমরা যারা রাষ্ট্র ক্ষমতায় আসা যাওয়া করি, কোনো আদালতে প্রমাণ হওয়ার দরকার নাই যে বিচার হয়ে যে উনি দুর্নীতিবাজ। জনগণই ব্যাপকভাবে যখন বলতে শুরু করে যে মিস্টার শম্ভু করাপশন করে, ওইটাই বিচার এবং ওইটাই দুর্নীতির প্রশ্ন। আদালত থেকে সব দুর্নীতির প্রমাণ হবে? আপনি পারবেন সব দুর্নীতির বিচার করতে? তাত্ত্বিক কথা না, রিয়াল। আপনি রাজনীতি করেন, আপনি ইন ওয়ান সেন্স এটা কিন্তু খুবই মূল্যবান কথা যে এটা তাত্ত্বিক। হ্যাঁ, পারসেপশন আজকে আমরা দুর্নীতি যেটা আপনার এই ওনার কথা আপনি অন্য অনেক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন, কিন্তু আপনার আলোচনা আপনি যে কথাটা বলছেন এটা তাত্ত্বিক এবং এটা যথার্থ আছে। আমি তো পাবলিক যখন বলবে যে কাজে আমরা দুর্নীতিবাজ, আমি একজন রাজনীতিবিদ হিসেবে আমি একটা দেশ পরিচালনায় অংশগ্রহণ করতেছি, আমি দুর্নীতিবাজ, আমি প্রমাণ হইল কি হইল না এটাই যথেষ্ট, আর দরকার নেই। ওই পারসেপশনটা ম্যাটার করে বেশি। হ্যাঁ, এটা ঠিক, পলিটিক্স ম্যাটার করে, এটা ঠিক। আপনার এখানে মূল প্রশ্ন হচ্ছে যে আজকের সঞ্চালকের যে মূল মোটিভটা দুর্নীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে অবশ্যই, এবং আমি আশা করব যে আমরা এইটাকে পরিপূর্ণভাবে সমর্থন দেব এবং আপনারা মিডিয়াও এই ব্যাপারে কাজ করবেন। এবং এখানে আপনি নিজে মনে করেন না যে মানে আমরা তো রাষ্ট্রীয় লুটপাটের কথা বা রাষ্ট্রীয় দুর্নীতির কথা বলছি, সেক্ষেত্রে পাবলিক মানি নিয়ে এই যে মিস্টার আনোয়ার হোসেন ব্যাংকের কথা বললেন, ক্যাপিটাল মার্কেটের কথা বললেন, এবং টাকার অঙ্কটা অনেক বড়, হয়তো আপনি বড় মনে করছেন না, অর্থমন্ত্রী মনে করছেন না, অনেকগুলো কিছু আমি বুঝেছি আপনার কথা। এটিকে আপনি মনে করেন না যে একটি বড় ধরনের? অবশ্যই, এবং এই ব্যাপারে আমরা গভর্নমেন্ট খুবই কশাস এবং আমরা এর ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক, এবং এই সমস্ত অপরাধী যারা রাষ্ট্রীয় ধন সম্পদ ব্যাংক থেকে লুটপাট করছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এবং এই সমস্ত ঘটনাগুলো যেটা বললেন আপনার, এই যে হলমার্ক, তারপরে ডেস্টিনি, তারপরে বিসমিল্লাহ, যুবক প্রত্যেকে মানে এখন বিচারের অধীন হয়ে গেছে তারা। আপনি কি বলেন? আপনি কি মনে করেন দেশে আইনের শাসন সেই অর্থে খুব একটা শক্তিশালী নয়? আমি এখানেই আসছি। সম্ভবত তো ভালো উকিল, তো হাইকোর্টে প্র্যাকটিস করে খুব ঘুষে গেছে কথা বলতে পারে। আমরা তো নিজের অভিজ্ঞতা থেকে কথাগুলি বলছি। যেখানে আইনের শাসন, আপনি আইন তো সবার জন্য সমান, আইনের চোখে কালো কাপড় বাঁধা, তাই না? হ্যাঁ, সে অন্ধ, কাউকে দেখে না সে, ঠিক আছে না? এই ডেস্টিনির মামলায় আমাদের একজন সাবেক সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা জড়িত, তাকে জামিন দিয়ে দেওয়া হলো। আইনি শাসনটা কি আমি বুঝি, তিনি অনেকদিন জেল খেটেছেন, কিন্তু তাকে জামিন দেওয়া হলো। এবং সেই রায়ে যতটুকু মহামান্য বিচারক বোধহয় বললেন যে এইটা আর কারোর জন্য প্রযোজ্য হবে না, আর কারোর জন্য এই আইনটা প্রযোজ্য হবে না, শুধু স্পেশাল তার জন্য তাকে জামিন দেওয়া যাবে। তো আমরা জানি যে সমুদায় একজন ভালো উকিল, আমরা জানি তো আইন সবার জন্য সমান। রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে আপনার দিন মজুর যে, তার জন্য একই সমান আইন। আমরা আইন তৈরি করছি বহুদিন, নাকি? এখন আমি আইন পরিষদে, আপনি এখনো আছেন, আমি হয়তো নাই।
আসবেন আবার। আমরা দীর্ঘদিন আইনসভায় ছিলাম, কিন্তু এখানে আমার সবচেয়ে খারাপ লাগে যে আইনের শাসন বলছেন, এখানে আইনের শাসনটা কোথায়? একজন একই কেসে জামিন পেয়ে যাবে এবং সেখানে আমাদের মহামান্য হাইকোর্ট তাকে বলবে যে তার পরবর্তী পর্যায়ে আর কাউকে এটা দেওয়া যাবে না, এই সুযোগ দেওয়া যাবে না, তার জন্য। তাহলে উনি কে? আর বাকি যারা আছে ওনারা কারা? আমরা তো সবাই এই দেশের নাগরিক। আমাদের সবার জন্য আইনটা একই সমান্তরালে থাকলে আমরা বুঝতাম যে আইনের শাসন এখানে চলছে। তো একজনের জন্য এক আইন, আরেকজনের জন্য আরেকটা আইন, এখানেই কিন্তু আর আমরা এখানে সমান্তরাল নাই, উঁচু নিচু হয়ে গেছে। তো কাজী আমি একটা দিয়ে আপনাকে বুঝাইতে চাচ্ছি যে আজকে দেশে কিন্তু এটাই চলছে, আইনের শাসন। একজন দুদকে, যেটা শম্ভু ভাই বলল যে একজন দুদকে জামিন পাচ্ছে, আরেকজন পাচ্ছে না, ঠিক আছে না? আমি মনে করি এখানে যদি আইনের শাসন থাকে তো যে কেউ পেতে পারে আর কেউ পাবেন। এখন উনি টেনে আনলেন বেগম খালেদা জিয়ার কথা, কুকুর কথা। আমি এখানে এইসব রাজনৈতিক বিতর্কে আসিনি, আমরা একটা যুক্তি তর্কে আসতে চাইছি। দেখেন, বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার জন্য কারাপশন করবে, আপনিও যদি বিশ্বাস করেন, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নেই। আমি বলতেছি কোর্টে আছে, বিচারাধীন কোর্টে আছে। আপনি যদি ওনাকে মনে করেন যে উনি 2 কোটি টাকার জন্য এত 2বার 3বার প্রধানমন্ত্রী, আমি মাঝে মধ্যে বলি কথা শেষ করি, আমি কথা শেষ আমি আপনি একটা বলা হবে না, আপনি লিখে রাখেন। আপনি যে বেগম খালেদা জিয়ার প্রশ্নটা বলছেন, বেগম খালেদা জিয়ার প্রশ্নটা আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি কথা শেষ করি, আপনি বলেন। আমার ছেলেকে যদি কেউ বলা হয় যে কাজী ওনার ছেলে 2 লক্ষ টাকা হাইজেক করছে, তাহলে আমি খুব কষ্ট পাবো, কারণ আমার ছেলে 2 লক্ষ টাকা হাইজেক করতে পারে না। আমার ছেলে 2 লক্ষ টাকা সে চাইলেই পাবে, তাই না? কাজে একটা জিনিসকে জাস্টিফাই করার জন্য আমরা পলিটিক্যালি অনেক কথাই বলি, পলিটিক্যালি অনেক বিতর্ক করা যাবে, কিন্তু মানুষের কাছে মিস্টার হোসেন, এটিও তো ঠিক যে যিনি দুর্নীতিবাজ বা যার মেন্টালিটিটা সেরকম, তিনি হয়তো অনেক বড় বড় দুর্নীতি করেন, বড়টাও করেন, মাঝারিটাও করেন, ছোটটাও করেন, সবগুলো হয়তো আইনের আওতায় নিয়ে আসা যায় না, ধরা যায় না। প্রমাণ তো মানে আপনি 10টা করলে 10টা, পলিটিশিয়ানরা যখন কারাপশন করে ক্ষমতায় থেকে, তখন কিন্তু 10টা দুর্নীতি করলে 10টা কিন্তু প্রমাণ করা যায় না, হয়তো কোনো একটা ছোট একটা বিষয় হয়তো প্রমাণযোগ্য। আমি সেটাই বলছি যে আইন যদি তার নিজস্ব গতিতে চলতো, আইন আছে আমাদের দেশে, কিন্তু আইনের প্রয়োগটা আপনার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হচ্ছে, যার জন্য আমি বলছি যে প্রথমেই বলছিলাম যে শস্যের মধ্যে ভূত থাকলে ভূত তাড়াবে। আপনার আইনের যদি সমান্তরাল ইয়েটা থাকতো, এক্সিকিউশনটা থাকতো, তাহলে কিন্তু আইন ঠিকই আছে, কিন্তু আইনের প্রয়োগটা ক্ষেত্র বিশেষ হচ্ছে। আমি আপনার যে মনে ব্যথা পেয়েছেন, সবচেয়ে বড় দুর্ভাগ্য বলায় আমি একটা এখানে একটু ব্যাখ্যা দিতে চাই। আমি শেষ করি, তাড়াতাড়ি। আমাদের দুর্ভাগ্য হলো এটা যে আপনি যদি জিরো টলারেন্স আনতে হয়, আইনের যে প্রয়োগটা সেটা করে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। যে কেউ আমার চোখে অন্ধ, আমি কাউকে দেখি না, কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, কে এমপি, কে দিনমজুর, আমার কাছে ওইটা নেই, আমি ওইটাই দেখবো, কিন্তু আজকে ওইটা নাই। সেই জন্য এটাকে জিরো টলারেন্স আনা। আপনি যে বেগম খালেদা জিয়ার কেসটার কথা বলার পর আপনি এটা রিপিট করার দরকার নাই। আমি বলি, এটা আমি কোনো ব্যাড সেন্সে বলি নাই। আমার কথা হচ্ছে যে আমরাও দেখতে চাই, দেশবাসী দেখতে চায় বেগম খালেদা জিয়া এই মামলায়। আপনি কিন্তু একটু আগে বলছেন যে ইন্দিরা গান্ধী বলছিল যে আমি দুর্নীতিবাজ প্রমাণ হওয়ার আগেই পাবলিক কনসেপশনটা যদি এরকম হয়, এটি আমার জন্য যথেষ্ট। আমি কিন্তু আপনার সাথে একমত। হ্যাঁ, ওইটা ঠিক আছে। আমরা রাজনীতি করি, এখানে কিন্তু আমরা জনগণের সম্পদ হরণ করার জন্য আসি। এই জায়গাটায় কিন্তু বেগম খালেদা জিয়ার প্রশ্নটা আসায় আমি বুঝি আপনি বিএনপি করেন, এটা স্বাভাবিক। আপনি আমার কথা বললো, আমার নেত্রী সম্পর্কে বললো, আমার মধ্যে এটা আঘাত আসতো। আমি সেটা চাই যে বেগম খালেদা জিয়ার কেসটা মিথ্যা প্রমাণিত হবে। আরে প্রমাণ মিথ্যা প্রমাণিত হবে, প্রমাণ হবে না তো। আমি বলছি আইনের প্রয়োগ, সে আইনের প্রয়োগ কথা এগুলো ঠিক হচ্ছে না। দেশের আইন এবং আদালত এত নেতিবাচক ধারণা থাকাটা, এটা আমাদের একটা মানে আমাদের নীতি নৈতিকতার, আমি মনে করি এটা পদস্খ। আপনি মনে করেন দেশে আইনের শাসন আছে? নিশ্চয়ই, ভালোভাবে আছে, নিশ্চয়ই আইনের শাসন আছে। হ্যাঁ, তারপরে উনি যেটা বলছেন জেনারেল হারুন সম্পর্কে,
একটা উদাহরণ দিয়েছে, জেনারেল হারুনের জামিন এলো, তারটা হলো না কেন? আপনি আনোয়ার ভাই, আপনি তো মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা। আমাদের কিন্তু গভর্নমেন্টের একটা আইন আছে যে একটা অপরাধে একজন মুক্তিযোদ্ধাকে, মুক্তিযোদ্ধা হিসেবে তাকে কিন্তু আপনার খালাস দেওয়ার বহু মামলা এই দেশে জিল্লুর সাহেব জানতে পারেন, অনেক মামলা কিন্তু এভাবে অনেক রেহাই পাইছে। না, সেইখানে সবার জন্য নাই, সেইখানে আপনার জেনারেল হারুন এই ছিল আপনার ইসে ওই ডেস্টিনি এবং জেনারেল হারুন একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা, উনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। এখানে ওনাকে, আর এই যে কেসটা হয়েছে সেই কেসটা ওনার অপরাধ কতটুকু, প্রশ্ন হচ্ছে সেটা। নিশ্চয়ই আদালত এটা দেখেই দিচ্ছেন যে ওনার অপরাধ কতটুকু, এবং উনি এই ধরনের হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি বা লুটপাটের ভিতরে উনি কতটা জড়িত ছিলেন, উনি কতখানি কনসার্ন, এটা দেখেই তো মহামান্য আদালত তাকে জামিনটা দিচ্ছেন। আমার যেটা ধারণা অ্যাজ এ লয়ার ওইটা এটা, এবং বলছে যে এটা সে অ্যাজ ফ্রিডম ফাইটার এবং যিনি যেহেতু সেনাবাহিনীর প্রধান ছিলেন তাকে জামিন দিয়েছে, জামিন দেওয়ার অর্থ এই না তাকে খালাস দিয়েছে, মামলা ইজ রানিং, কেস ইজ রানিং। মিস্টার শম্ভু, আরেকটা কথা প্রচলিত আছে যে দেশে আইনের শাসন না থাকলে আসলে গণতন্ত্র থাকে না। তো আপনি যেহেতু বলছেন দেশে আইনের শাসন আছে, আমরা ধরে নিতে পারি যে এখানে গণতন্ত্রটাও বেশ ভালোভাবেই আছে, কি মনে করেন আপনি? গণতন্ত্র বলতে আমি একটা কথা বলি, গণতন্ত্র কার কার গণতন্ত্র, এটা আমরা আমাকে ওই বিতর্ক যেতে যাচ্ছেন, গণতন্ত্র না উন্নয়ন? না, উন্নয়ন তো থাকবেই, উন্নয়ন একটা জাতি থাকবেই, কিন্তু গণতন্ত্রটা কার জন্য প্রযোজ্য? আমি গণতন্ত্র কোটালা প্যান্ট পরা, আমার টাকা পয়সা আছে, আমার গাড়ি আছে, আমার গণতন্ত্র? গরিবের গণতন্ত্রের কথা ভাবছে যারা গণতন্ত্রের জন্য গলা ফাটায় ফেলায়, তারা গ্রামীণ অসহায় দরিদ্র মানুষগুলোর কথা ভাবছে, তাদের অর্থনৈতিক উন্নয়ন, ভাগ্য উন্নয়নের কথা তারা ভাবছে। যদি আপনারাও গলা ফাটিয়েছেন, আপনারাও ভোটের অধিকার, ভাতের অধিকারের রাজনীতি করেছেন, গণতন্ত্র এখন কার্ল মার্কসের ভাষায় গণতন্ত্র। এই তো বছর 6 আগেও আপনারা বলতেন আপনাদের মূল রাজনীতি হচ্ছে ভোটের অধিকার আর ভাতের অধিকার প্রতিষ্ঠা, এবং এখান থেকে আমরা চ্যুত হই নাই। এখন যেটা হচ্ছে দেশে, আপনি যে গণতন্ত্র, ওনারা যে গণতন্ত্র গণতন্ত্র চিল্লাচ্ছে, এখানে জামাতও গণতন্ত্র চায়, তারাও গণতান্ত্রিক অধিকার চায়। কতখানি গণতান্ত্রিক অধিকার পাবে একটা জামাতের মতো? তার গণতান্ত্রিক অধিকার তো আপনিই রেখেছেন। ঠিক আছে, কিভাবে এসেছে এখন তো সময় নাই, আপনি তো এত গভীরে যাওয়া, তারা কিভাবে আসছে সাংবিধানিকভাবে? আজকে শুনেন, এই যে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে, আমরা কত কিছু করতেছি, দেশের মানুষ জীবন দিচ্ছে, কত মানুষ পড়ায় মারতেছে, হরতাল হচ্ছে, দেশের কোটি কোটি টাকা জাতীয় সম্পদ তারা নষ্ট করতেছে। কিন্তু আজকে তো এখন একটা প্রশ্ন যে এই যুদ্ধ অপরাধীর বিচার 42 বছর পরে কেন হচ্ছে, যেখানে 34,000 যুদ্ধ অপরাধীরা এবং রাজাকার আল বদর আল শামসা যেখানে গ্রেপ্তার ছিল 1975 সনের 31শে ডিসেম্বর, জিয়াউর রহমান একটা আদেশে সমস্ত যুদ্ধ অপরাধীদেরকে তিনি কেন জেল থেকে মুক্তি দিয়ে দিয়েছিলেন? আজকে এদের বিচার হওয়ার আগে সমস্ত মানুষের কাছে প্রশ্ন থাকা উচিত যে কেন তাদেরকে মুক্তি দিল জিয়াউর রহমান। এটা আমার প্রশ্ন। উনি তো একজন ফ্রিডম ফাইটার। আমরা 75 সনে যখন অ্যারেস্ট বঙ্গবন্ধু হত্যার পরে 3 বছর জেল খেটেছি ভাই, সেখানে যাই দেখলাম যে সমস্ত জেলখানা বোঝাই রাজাকার আলবদর, এবং আমার বাবাও মুক্তিযুদ্ধে নিহত হয়েছেন এবং তাকে যারা খুন করেছে তারাও সেখানে ছিল। কিন্তু মাত্র আপনার 1.5 মাস 2 মাস পরে দিকে একদিন গভীর রাত্রিবেলা তারা সব রিলিজ, তাদের নেই আর। তা আজকে যুদ্ধ অপরাধী 40 বছর বিচারে যে বাধাগুলো সৃষ্টি হচ্ছে, উনিও যুদ্ধ অপরাধী বিচারের বিপক্ষে কথা বলবেন না। কিন্তু কারা এগুলো তৈরি করেছে, কারা গণতন্ত্রকে হত্যা করেছে, কারা অবৈধভাবে ক্ষমতা এসেছে, কারা তাদের পাওয়ার মিস এক্সারসাইজ করিয়া ক্যান্টনমেন্টে বেশি দল করে, পার্টির সাথে কারা এই দেশের গণতান্ত্রিক ধারাটাকে নষ্ট করেছে? এটাকে আওয়ামী লীগ করেছে? হ্যাঁ, আপনি আওয়ামী লীগ কথা বলেন যে বাকশাল করেছিল, বাকশালে গণতন্ত্র হত্যা করেছে, এটা সম্পূর্ণ একটা ভাওতাবাদী কথা। বাকশালে গণতন্ত্র শক্ত হয়েছিল কার? শোষিত মানুষের, গরিবের, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু বলছিলেন আমরা 10টা বছর আমরা একত্রে কাজ করি, সমগ্র জাতি আমরা একত্রে কাজ করি, মানুষ, গরিব মানুষগুলো তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াক, যার পরনে কাপড় ছিল না, মুক্তিযুদ্ধের সময় ঘরে খাদ্য ছিল না, বস্ত্র ছিল না, শিক্ষার অধিকার ছিল না, বঙ্গবন্ধু তার পার্সোনাল ইন্টারেস্টের জন্য বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের কর্মসূচি চালু করেন নাই। এখন গণতন্ত্র কার গণতন্ত্র? আমার গণতন্ত্র না আমার ঘরের যে কর্মচারী তার গণতন্ত্র? গণতন্ত্র কোনটা? আমরা চাই শোষিতের গণতন্ত্র, আমরা চাই নিচের মানুষগুলো তার রাষ্ট্রের। এখন আপনারা যে গণতন্ত্র চর্চা করছেন বা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন সেটি শোষিতদের গণতন্ত্র। নিশ্চয়ই আমরা আমাদের লক্ষ্যটা তো গরিব। অনেকের কাছে মনে হতে পারে যে এটি না, এটা এখানে তার গণতন্ত্র, এখানে এটা ওইভাবে না। এখানে এই আমরা যে গণতন্ত্রে বিশ্বাস করি সেখানে শোষিত, অবহেলিত, বঞ্চিত কোটি কোটি মানুষ যারা জীবন দিয়ে এই দেশকে রক্ত দিয়ে যারা স্বাধীনতা এনে দিয়েছে, তাদের স্বার্থটাকে দেখার জন্য যা কিছু করার দরকার সেটি করবো। এখন আমি গণতান্ত্রিক অধিকার ভোগ করবো, লুটপাট করবো, দুর্নীতির কথা বলেন, দুর্নীতি কারা করে? দুর্নীতি কি গ্রামের কৃষক করে?
দুর্নীতি কি একটা খেটে খাওয়া শ্রমিক দিনমজুর করে? দুর্নীতি কি একজন যে মাটি কাটে সে দুর্নীতি করে? একজন চাষির দুর্নীতি করে? দুর্নীতি আমি করি, আপনি করেন। যারা কোট প্যান্ট পরা ভদ্রলোক, যাদের টাকা পয়সা আছে, যাদের গাড়ি বেড়ে, তারাই দুর্নীতি করে। তা আমাদের এটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। দৃষ্টিভঙ্গিটা কি? আপনি এই স্টেট কার জন্য আপনি কাজ করবেন? গভর্নমেন্ট কার জন্য কাজ করবেন? ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে মিস্টার কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন। কোন প্রশ্নের উত্তর দেব? উনি এতগুলি প্রশ্ন করলো যে এত তাড়াতাড়ি কথা বললো যে আমি এগুলি গুছিয়ে লেখাই সময় পাচ্ছিলাম। আমি খালি একটা কথা কিন্তু আমি বলি না, জিলুর ভাই, উনি কৌশল নিয়ে একটা প্রশ্ন আমার উত্তর হয়ে গেছে, আমি বলি সরি, আপনি শেষ করার পরে আমি বলবো। এই যে দুর্নীতি নিয়ে আজকে আনোয়ার সাহেবরা অনেক কথা বলেন, আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি, আমাদের কি আমাদের দুদক কাজ করতেছে না। আরে আপনাদের গভর্নমেন্টের টোটাল আমলটাই তো দুর্নীতিতে প্রথম ছিল পৃথিবীতে, বাংলাদেশটা। রাখেন সেটা তো বলাই হয় না। আপনিও এই দেশের লোক, আমি ওই দেশের লোক, আমরা কিন্তু সবই জানি। এত কথা বলার দরকার নেই। আপনার কথাগুলি উত্তর আমি দিচ্ছি একটা করে। যুদ্ধ অপরাধীদের বিচার সম্বন্ধে আমাদের কোনো আপত্তি নেই। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি চাই যে যুদ্ধ অপরাধীদের বিচার হোক। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর, আমরা মুক্তি পাওয়ার পর, খান সবুর খান, তারপরে আমাদের প্রধানমন্ত্রী ছিল যে শাহজিউর রহমান, তারপরে আপনার সাগা চৌধুরী, সাগার বাবা তো মারাই গেল, ফজল কাদের চৌধুরী, সাগা চৌধুরী এবং আরো অনেক কাজী কাদের, তাদেরকে কে ছাড়লো? সম্ভব আপনার মনে আছে কি? আপনার মনে নাই? একটু স্মৃতিতে নিয়ে আসেন, তাদেরকে কে ছাড়লো জেল থেকে? আমি এই ইতিহাস বললে অনেক সময় লাগবে আমার চোখের সামনে। আমরা তখন তারাও আন্ডার ট্রায়াল ছিল। ভাই প্লিজ কথা বলতে চাই, উনি শেষ করুক, তারপর প্লিজ কথা বলতে বলেন প্লিজ। আপনি তো আমরা তখন ক্ষমতায় আছি, শুনেন, আমরা 32 নম্বরেও গেছি, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের অঙ্গনেও দেখছি, আমরা আন্দোলন করছি। এই ইতিহাস আমাদের সামনে, আমাদের প্রজন্ম হয়তো ইতিহাস শুনবে, আর আমরা কিন্তু স্বচক্ষে দেখা। কাজী 75-এর পর, আর এই 75-এর আগে 71-এর পর এই সময়টা তাদের অনেকেই কারামুক্তি হয়েছেন, কারামুক্তি হন নাই, অনেকের সংসারও পাচ্ছে বঙ্গবন্ধু। আপনি নিশ্চয়ই খোঁজ নিয়ে যান। তারপর আসেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের প্রতি আপনাদের এতই কেন? আপনারা বাকশাল গঠন করতে আপনি নিজেই স্বীকার করলেন, বাকশাল শোষিত মানুষের জন্য। এইসব স্লোগানটা একটু কম দেন। আজকে শোষিত মানুষের জন্য কি করছেন না করছেন আমরা ভালো করে জানি। শোষিত বঞ্চিতরা কি হয়েছিল? 75-এর পরে জিয়াউর রহমান কোথায় ছিল? জিয়াউর রহমান কিভাবে আসলো? জনগণ আনছে তাকে, ভোটের মাধ্যমে আসছে। বাকশাল থেকে মানুষ গণতন্ত্র চাইছে, সেখানে জিয়াউর রহমান আসছে। উর্দি পরে আসা কি নিষেধ? পৃথিবীর কোথাও আছে? পৃথিবীর অনেক দেশে উর্দি পরে রাজনীতিতে আসছে, সামরিক শাসন দিয়ে আসছে, আমি এটা বলবো না যে উর্দি ছেড়ে দিয়ে রাজনীতিতে আসছে। ঐতিহাসিক কারণেই জিয়াউর রহমান আসছে, এবং গণতন্ত্রের প্রবক্তা ছিল বলেই জিয়াউর রহমান আজকে আপনারা বাকশাল থেকে আওয়ামী লীগ আসছেন। আমরা তো এতদিন বোধ হয় আপনারা বাকশালে যাব, এখনো দেখি দেশ অঘোষিত বাকশালেই চলছে। কারণ এক নেতা থাকবে, আর সব দল এসে তার আন্ডারে নির্বাচন করো। নির্বাচনের রেজাল্ট কি হবে? যে যত যেখান থেকে পাশ করে গল্প ভাই, যে যেখান থেকে পাশ করে আসো, যেমন হোসেন মাহমুদ এরশাদ বলল যাব না, তাকে কিভাবে নেওয়া হইল? এটার নাম যদি গণতন্ত্র হয়, তাহলে আমার মনে হয় আব্রাহাম লিঙ্কন বা যারা গণতন্ত্রের প্রবক্তা ছিলেন তারা কাঁদবে বসে বসে কবরে। গণতন্ত্রের কথা বললেন না, গণতন্ত্রের কবর হয়ে গেছে এই দেশে। এখন কিভাবে এই গণতন্ত্রকে উদ্ধার করা যায়? 16 কোটি মানুষ তাকিয়ে আছে যে গণতন্ত্রের ব্যাঘাতটা কোথায় হয়েছে? গণতন্ত্র আপনার যেখানে আনোয়ার হোসেন আপনি কথা বলতে দেন, আপনার কথা শুনতে আপনার সময় কিন্তু আমি একটা কথা বলিনি। না, আপনি 100 এখানে 153টা সিট আপনি উইদাউট নির্বাচন, 300 হলে আপত্তি কি ছিল? 300 যদি হতো আপত্তি নাই, সাংবিধানিক কোনো আপত্তি নাই। আপনার নির্বাচনে নৈতিক আপত্তি আছে, পারসেপশনের আপত্তি, হ্যাঁ নৈতিক আপত্তি আছে, সাংবিধানিক কোনো আপত্তি নাই। আপনারা বলছেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এই নির্বাচন আমাদের দরকার। 153 জন পাশ করে নিয়ে আসলেন উইদাউট নির্বাচন, 154 জন, 53 জন, একজন পরে বাদ গেছিল। আর 147 জন, আর এই 147 জন যারা নির্বাচিত হয়ে আসলো, কত পার্সেন্ট ভোট পাইছে এটা আপনি ভালো করে জানেন। আমার এলাকায় আমি জানি, আমার ডিস্ট্রিক্টে আমি জানি, আপনার এলাকায় আপনি জানেন। আমি ওই বিতর্কে যেতে চাই না।
তারপরে আপনারা বললেন গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনটা পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করি। যে আপনারা বসলেন, বৈশাখ স্যারে বললেন 2019 সালের আগে আর কোনো নির্বাচন নেই, কোনো আলোচনাও নয়। আপনারা একবার বললেন সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন, বৈশাখ স্যার এই শক্ত হয়েই বলতেছেন যে 19 সালের আগে কোনো নির্বাচন নেই, কোনো আলোচনাও নয়। এখন আপনারা ভালো বোঝেন এই দেশ গণতন্ত্র, আপনি বলছেন শোষিত মানুষের জন্য, ভুখালেঙ্গা মানুষের জন্য আর কারো গণতন্ত্র প্রয়োজন নাই। আছে প্রয়োজন না, আপনি তো বলছেন একটা শ্রেণীর জন্য আপনারা না, তাদের জন্য এবার কি করতে আজকে দেশে আর্থসামাজিক অবস্থা আপনি কি জানেন? আপনি দেশে থাকেন, আপনি কি বলতে পারবেন যে মানুষের পারচেজিং পাওয়ার বাড়ছে, তাদের আয় বাড়ছে, আয়ের উৎস বাড়ছে? দিনে দিনে মানুষের আরো আয়ের উৎস কমে যাচ্ছে। এখন মানুষের যেটা ডিপোজিট ছিল সেগুলো ভেঙে ভেঙে খাচ্ছে অনেক চাকরিজীবী, আমি জানি, অনেক ব্যবসায়ী আমি জানি। আজকাল সর্বদিক থেকে দেশের অর্থনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে? আপনার ওই রেমিটেন্স বাড়ছে বা এক্সপোর্ট বাড়ছে, সেটা দেখায় আপনি বাংলাদেশ ব্যাংকে আপনার 21-22 বিলিয়ন ডলার আপনার রিজার্ভ, আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে। ইনভেস্টমেন্টের জন্য যে অবকাঠামোগত উন্নয়ন কতটুকু হচ্ছে? আজকে গ্রামীণ রাস্তাঘাট কতটুকু হচ্ছে? আপনার দুই একটা বড় বড় কাজ দেখাইলি এই 55,000 বর্গ মাইলে প্রচুর কাজ হচ্ছে, এটা কিন্তু বলা যাবে না। কাজে দেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের ক্ষেত্রে ওই যাদের কথা আপনি বললেন যে বোকানাঙ্গা মানুষের জন্য আপনারা কিছু করবেন, তাদের জন্য কিছু করতে হলে আপনাকে গ্রামে চলে যেতে হবে উন্নয়নের ক্ষেত্রে। অবকাঠামোগত উন্নয়নটা যদি গ্রামে না হয়, শুধু শহর ভিত্তিক চিন্তা করলে দুই একটা বড় কাজ করে, এটা কিন্তু উন্নয়ন বলা যাবে না। কাজেই আপনারা যে গণতন্ত্রের কথা বলেন, উন্নয়নের কথা বলেন, এটা কেন বলেন আপনারাই ভালো বুঝেন, আর 16 কোটি মানুষও বুঝে। আপনারা যদি সত্যিকারের গণতন্ত্র চান, আপনারা যেই জন্য আপনারা নিজেরও আন্দোলন করছেন, আমরাও আপনাদের সাথে ছিলাম, তখন একই কাতারে আমরা আন্দোলন করছি যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন চাই। এই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের জন্য কম করেন আপনারা। আজকে ক্ষমতায় যাওয়ার পর বলেন কিসের তত্ত্বাবধায়ক? অবৈধ নির্বাচন। হাইকোর্টের রায় দিয়ে দিল, আপনার মিডিয়ার সম্পাদকদের ডাকাইলেন, সবার নিলেন, এমএকএস কিউ ডাকাইলেন, সব ডাকাইলেন, সবাই বলল, তারপর ফট করে পার্লামেন্টে পাশ করে নিয়ে নিই। এইভাবে তো গণতন্ত্র। এখানে আপনি ভূতের মুখে রাম না, এটা শুনেন, আমি এখানে যে কথাগুলো বলতেছি আমি কিন্তু সিনসিয়ারলি বলতেছি। আমি আওয়ামী লীগ করি বলে আওয়ামী লীগের পক্ষে না, এখানে আওয়ামী লীগ আমি কিন্তু ওইভাবে কথা বলতেছি না। আপনি যে দেশের মানুষ এত গরিব ছিল, এবং আমাদের স্বাধীনতাটা দরকারই তো ছিল গরিবের জন্য। এদেশে সবুর খান বা আনোয়ার হোসেন সাহেব বা ধীরেন্দ্র দেবনাথ সমূহ আমাদের জন্য তো স্বাধীনতা দরকার ছিল না। কে বলছে? স্বাধীনতা দরকার ছিল গরিবের জন্য, এদেশে কৃষকের জন্য, আপনার জন্য, শ্রমিকের জন্য। আপনার সাথে আমাদের সবার জন্য সমস্ত শোষণ থেকে, অর্থনৈতিক শোষণ থেকে মুক্তির জন্য তো স্বাধীনতা। আমি বলবো আমাদের আপনি এখন আমরা ডিস্টার্ব করতে পারেন না। বঙ্গবন্ধু তার 7 মার্চের ভাষণে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই মুক্তি কি মুক্তি? এই মুক্তি হচ্ছে সমস্ত জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি। এই অর্থনৈতিক মুক্তি এবং বৈষম্যের জন্য হাজার হাজার বছর ধরে এদেশের মানুষ লড়াই করেছে, বিভিন্ন বিদ্রোহ, সেই কৃষক বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, মাঝি বিদ্রোহ, ছাত্র বিদ্রোহ, যুব বিদ্রোহ। এই বিদ্রোহগুলো কেন হয়েছিল? মানুষের অর্থনৈতিক বৈষম্যের কারণে তো মানুষ বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহগুলোর যেটা চাহিদা ছিল সেটা কখনোই পূরণ হতো না যদি এই দেশটা স্বাধীন না হতো। এই দেশের গরিবের জন্যই আমাদের স্বাধীনতা প্রয়োজন ছিল। সবুর খান, মোনায়েম খান আর গোলাম আজম আর আমার জন্য স্বাধীনতা না হইলেও চলতো, আমরা পাকিস্তানও খাই পেয়ে বাঁচতে পারতাম। কিন্তু আমাদের গরিবের জন্যই এই দেশটাকে স্বাধীন করা হয়েছে। শুধু সূচিত বঞ্চিত মানুষগুলোকে সামনে রেখেই বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধু তো পরিষ্কার বলেছিলেন যে আমাকে যদি প্রশ্ন করে যে তুমি কার পক্ষে, আমি শোষিতের পক্ষে, আমি এই পৃথিবীর সমস্ত শোষিত মানুষের পক্ষে আমি আমার জীবন দিয়ে কথা বলবো। এবং তিনি একটা ছাত্রলীগের একটা সম্মেলনে বলেছিলেন যে আমার অবস্থা যদি চিলির আলেনদের মতো হয় তবু আমি এই পথ থেকে সরব না। আমি এদেশের গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আমি লড়াই করে যাবো, আমি জীবন দেবো। এটা আপনি জানেন, আপনি তৎকালীন সময় নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। ছাত্র ইউনিয়নের এক সম্মেলনে বঙ্গবন্ধু পরিষ্কার বলছে যে আমি গরিবের, আমি শোষিতের। এখন এই দেশটা আপনারা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এক নাগারে 22টা বছর আপনারা এই দেশে ছিলেন, কি উন্নতি করেছেন আপনারা? আজকে আপনি বলেন যে অর্থনীতি নাই, গ্রামীণ অর্থনীতি এখন অনেক শক্তিশালী।
আজকে গ্রামের সমস্ত আমার দুঃখিনী মায়ের কাছে টাকা, আজকে কোনো দুঃখিনী মা ভাতের জন্য চোখের পানি ফেলে না, কোনো শিশু সন্তান কষ্ট পায় না ভাতে। এত কিছু করার পর আমাদের গ্রামীণ অর্থনীতি, কৃষিতে, শিল্পে, গার্মেন্টসে, আমাদের সমস্ত ক্ষেত্রে আপনি বলেন যে কি রেমিটেন্স, আমাদের আপনাদের আমলের চেয়ে অন্তত 40 লক্ষ লোক এই গভর্নমেন্ট আসার পরে আপনার বিদেশে গেছে, তারা চাকরি করে। আমাদের ছেলেরা প্রতি বছর প্রতিদিন 1200 থেকে 1400 ছেলে পেলে বিদেশে যাচ্ছে। আর আপনারা বলেন গন্ডগোল তো আপনারা লাগাইছেন, আপনারা সমস্ত বিএনপির আমলে যত চোর গুন্ডা বদমাইশ করে পাঠাই দিয়েছেন এখান থেকে, তারা মধ্যপ্রাচ্যে যায় সেই আরব আমিরাতে খুন জখম ধর্ষণ করে আজকে সেখানে কেস পেস বিভিন্ন মামলা করার জন্য আমাদের ইমেজটা নষ্ট হয়ে গেছে সেখানে। এখন সেখানে বাংলাদেশ থেকে লোক নিতে চায় না, কেন চায় না? সেখানে আপনারা রোহিঙ্গাদের পাঠাইছেন আপনারা বাংলাদেশের পাসপোর্ট দিয়া। আচ্ছা, তারা গন্ডগোলটা বাঙালিরা যেখানে গেছে পৃথিবীর সমস্ত জায়গায় তারা সুনাম করেছে, সমস্ত জায়গায়। এবং আমাদের লোকরা যে সুনাম করেছে পৃথিবীতে, এটা আমি বলতে গেলে অনেক কথা বলতে পারবো। কিন্তু মধ্যপ্রাচ্যে যে আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, কি সেদিন ফখরুল ইসলাম সাহেব বললেন শেখ হাসিনার সফর ব্যর্থ। কিভাবে ব্যর্থ হলো? যেখানে তালা মেরে দিয়েছিল শেখ হাসিনা তালাটা খুলে দিয়ে আসছে, এখন রাস্তা ওপেন হইল। এখন এইভাবে বললে হবে না। আমি তো মনে করি যে এই দেশের অর্থনীতি এখন কি আবুধাবিতে লোকজন যাবে বাংলাদেশে? নিশ্চয়ই যাবে, এটা তো পথ খোলা। এবং তারা বলেছে আমরা এগুলো উই আর কনসিডারিং দি ম্যাটার। নেতৃত্ব বলেছেন যে এগুলো ভিসার সমস্যার সমাধান তো এখনো হয়নি। কোনটা? ইভেন ভিসার সমস্যার সমাধান তো এখনো হয়নি। সেইটা ভিসার সমস্যাটাই তো ওই একই সমস্যা, অর্থাৎ তারা এখন লোক নিচ্ছে না। এখন আপনি যেতে চাইলেও তো যেতে পারছেন না ভিসা। না, এখন আপনি ভিসার ব্যাপারে নিশ্চয়ই এটা তো এখন উনি আসলেন মাত্র, কি আলাপ আলোচনা হয়েছে না তো, এবং এখানে যে একজন লেবার অ্যাটাচি তারা দিবে করে বলছে, এটা তো আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আজকে এখানে আমি খুব দুঃখ পাই আনোয়ার ভাই, আপনি একজন মুক্তিযোদ্ধা এবং একজন সমাজের একজন অত্যন্ত গুণী ব্যক্তি, আপনি পার্লামেন্টের মেম্বার ছিলেন। দেশে যে অর্থনৈতিক উন্নতি হয়েছে আপনি স্বীকারই করেন না। আরে আজকে আপনার বাজেট ছিল 30,000 40,000 কোটি টাকার বাজেট, 80,000 কোটি টাকার বাজেট শেষ পর্যন্ত আমরা করে গেলাম। আজকে শেখ হাসিনা তার দক্ষতা বলে এই দেশে আজকে 3,00,000 কোটি টাকার বাজেট করতেছে। এত উন্নয়নমূলক কাজ হচ্ছে, গ্রামীণ অর্থনীতিতে ব্যাপকভাবে পরিবর্তন এসেছে। শিক্ষা দীক্ষা, স্কুল কলেজ একেবারে কিছুই হচ্ছে না। এইভাবে বললে তো মানুষ আপনাদেরকে নিশ্চয়ই ভালো দেখবে না। নিশ্চয়ই আপনি তো বলার সময় হুঁশিয়ার কথা বলবেন, নিশ্চয়ই আপনি আন্তরিকতা নিয়ে সত্য কথাগুলো বলার চেষ্টা করবেন। আপনি কেন এইভাবে বলেন? আমরা হুঁশে আছি, আপনারা একটু বেহুশ হয়ে গেছেন। এটা হয় না। আপনি দেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী, দেশের উৎপাদন, রপ্তানি, শিল্প কারখানা সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে। শিল্প কারখানা 12টা বেজে গেছে, কিচ্ছু না, গ্যাস নেই। একটু শুনি আমরা। কিসের গ্যাস? নিজেও একজন উদ্যোক্তা, বলি আপনাকে, শিল্প উদ্যোক্তা। শম্ভু বাবু কথা তো বলেন খুব সুন্দর, আমি জানি আপনি ভালো বলেন, সবসময় ভালো বলেন, পার্লামেন্টেও বলতেন। স্বাধীনতা কার জন্য আপনি বলছেন, এইটা কিন্তু আমি এখান দিয়ে জায়গায় আপনার সাথে দ্বিমত। আমরা স্বাধীনতা করেছি, আমরা আলাদা একটা স্বতন্ত্র রাষ্ট্র চাই, সেটা ঠিক আছে বাংলাদেশিদের, কিন্তু তার মধ্যে প্রয়োজনটা ছিল কার? আমি বলি ইন্ডিপেন্ডেন্স প্রয়োজন ছিল। উনি বলুন না, ইন্ডিপেন্ডেন্স কার জন্য প্রয়োজন ছিল? আমরা বলতে পারেন স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা ওই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই। স্বাধীনতা কিন্তু ওই যে বড় লোকের ছেলেরা করে না, বড় বড় নেতারাও করে। নিশ্চয়ই বড় বড় নেতারাও করে নাই, আমাদের ক্যাম্পে বসে বসে মুরগি রান খাইছে, আর তারা কি করছে আমরা জানি। কাজী স্বাধীনতা করেছিলাম আমরা তখন 7.5 কোটি মানুষের জন্য। বিচ্ছিন্ন ছিল কয়েকজন রাজাকার বা আলবদর, সেটা হলো কয়েকজন হাতে গোনা, তাই না? তাদের সঙ্গে আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। আর আপনি যে কথা বলছেন অর্থনৈতিক আজকের যে শক্তিটা, এটা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন। আমরা দুইটা কারণ, একটা হইল যে আমার যে বিদেশি আমার যে শ্রমিক ভাইয়েরা আছে যারা বিদেশে চাকরি নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যারা রেমিটেন্স পাঠাচ্ছে, এই রেমিটেন্সের পাঠানোর তাদের চাকরির ব্যবস্থা প্রথমেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে শুরু হয়েছে। এটা আপনাকে স্বীকার করতেই হবে। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে ওনার একটা ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এবং আজকে যে রেমিটেন্স আসছে আমাদের আজকে মধ্যপ্রাচ্যের দেশে, এই তো শুনলাম কালকে একজন ম্যান পাওয়ারের ভালো ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমার এখানে আসলো। G2G ভালো, G2Gটা ভালো, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। G2G ভালো, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সেখানে টাকা পয়সা কম খরচ হবে। কিন্তু আপনার এখানে এখনো অনেক বেকার। দুইটা লাইনে আপনি চালু রাখেন না, G2G প্লাস
আপনারা ম্যান পাওয়ার ব্যবসায়ীরা যদি কোনো ব্যবসা করতে চান আপনারা রেগুলেশন নিয়ে আসেন, তবে হ্যাঁ এই লিমিটের মধ্যে আপনাদের থেকে টাকা নিতে হবে, সেখানে একটা আইনের বাধ্যবাধকতা তাদের উপর ছেড়ে দেন। এর মধ্যে কিন্তু আরো অন্তত 5-7 লাখ 10 লাখ লোক যেতে পারতো। আর মধ্যপ্রাচ্যের সাথে আপনাদের এইটা পররাষ্ট্রনীতি টোটালি ব্যর্থতা। আপনি যেই কথাটা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী ইউএতে গেছে, ইউতে আমাদের ভালো ভালো লোক আছে, আমারও পরিচিত লোক আছে, আমি প্রায় যাই। 10 লক্ষ লোক আছে এখন ভাই প্লিজ, আমি জানি আপনাকে সাপোর্ট সৌদি আরবের পরেই ইউএই, সৌদি আরবের পরেই ইউনাইটেড আরব এমিরেটস, রাইট। এবং আমাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ী অনেক আছে এখানে, যাতে আমাদের বাংলাদেশ এমবাসির কাউন্সিলররা, তারপরে আমাদের ইয়ারা অনেক সময় তাদের এখানে যায়, গিয়ে লবিং করে যে তোমরা দেশের রেমিটেন্স পাঠাও, এটা করো। আমি গত বছর দেখে আসছি, তাদের সাথে কথা বলে আসছি। ইউএতে আমাদের তেমন কোনো উন্নতি হয়নি মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার পরেও। হবে আশ্বাস দিচ্ছে, এই আশ্বাসের উপরে যদি আপনারা আস্থাবান হয়ে থাকেন ভালো, আমরাও চাই, আমরাও চাই। আশ্বাস তো এমন কোনো এগ্রিমেন্ট হয় না যে একটা অগ্রগতি তো নিঃসন্দেহে, যদি আশ্বাস মিন করে থাকে তাহলে এটা তো এক ধরনের অগ্রগতি। হ্যাঁ, আমি সেটা বলবো যে হ্যাঁ উনি মাননীয় প্রধানমন্ত্রী যাওয়াটা ভালোই হয়েছে, তবে আশ্বাস আছে, এটার কোনো রেজাল্ট আমরা সুদূর প্রসারী আমরা দেখব কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়। তো আরেকটা হলো আপনার সেক্টর গার্মেন্টস। আপনার গার্মেন্টস সেক্টর, আমি আজকে এখানে মিডিয়াতে বসে বলছি, আমাদের খুব দুর্ভাগ্যজনক রানা প্লাজা, আপনার তাজরিন গার্মেন্টস, বোধহয় তাজরিনের পরে এটার উপরে যে একটা ডিজাস্টার যাচ্ছে। আমি একজন ব্যবসায়ী, আমি গার্মেন্টস ব্যবসা করি, এই দুইটার উপরে আপনি যে ডিজাস্টার যাচ্ছে এই ব্যবসাটার উপরে, এরপর আসলো আপনার অ্যাকর্ড, অ্যালাইন, কমপ্লায়েন্স, বিভিন্ন ধরনের ব্যারিকেড। আপনি জানেন ইতিমধ্যে প্রায় 450 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এদেশে, এবং 450 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, আর বাকিগুলিও বোধহয় বন্ধ হওয়ার, অনেক গার্মেন্টস বন্ধ হওয়ার পথে। আমাদের অনেক অর্ডার আপনি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, আপনার ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আরো অনেক জায়গায় চলে যাচ্ছে। আর এটার একটা কারণ হইল যে, এটা দুঃখ হইলেও বলতে হবে, আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়াতে যারা চাকরি করেন, তারা এইভাবে জিনিসটাকে হাইলাইট করছে, বিদেশিরা আতঙ্কিত হয়ে গেছে। একটা ছোট্ট উদাহরণ দিই, আমার ছোট মেয়ে আপনার আইএলওতে আছে, জাতিসংঘের আইএলওতে আছে। সে এখন এই তো গত 6-7 দিন আগে সে গেল আপনার ইয়াতে, আম্মান, যে জর্দানে ভালো গার্মেন্টস আছে। কালকে তার সাথে কথা হইলো, বাবা আমাদের এখানে এত কমপ্লেক্স নিয়ে এত কিছু হইতেছে, ওইখানে কি অবস্থা? বাবা এখানে কোনো দাঁড়াই দাঁড়ায় না। ওরা চাইনিজ কয়েকটা ফ্যাক্টরি ভিজিট করছি 2-3 দিনে, দেখলাম মেয়েরা যে মানবতার জীবন যাপন করে এটা দেখার। হ্যাঁ, ওরা স্ট্যান্ডার্ড অনুযায়ী বেতন দেয়, তবে বেতনটা যে আমরা বাংলাদেশ থেকে খুব বেশি তা বলা যাবে না। খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, এক এক রুমে দেখা যায় গাদাগাদি করে 10-15 জন থাকে, আর খুব ভালো সুন্দর বিল্ডিং তাও বলা যাবে না, টিন ইয়েতে আর কি, স্টিল স্ট্রাকচার। কিছু ফ্যাক্টরি আছে খুব ভালো, আবার কিছু ফ্যাক্টরি আছে মিডিয়াম, কিছু ফ্যাক্টরি আছে কম, তারা সবাই অর্ডার পাচ্ছে। এবং তাদের তো আপনি কোটা ফ্রি, ট্যাক্স ফ্রি বোধ হয় ইউএই মার্কেটে, এবং আর ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইয়াতে আমেরিকার মার্কেটে। আর আমাদের বেলায় যেটা হয়েছে, আমার একটা জেনারেটর পুরনো নষ্ট হয়ে গেছে, আপনাকে বলি নষ্ট হয়ে আছে। এই জেনারেটরটা এইখানে রাখছি কেন, এটা কমপ্লেন্সে নাই, এখানে ফায়ার লাগতে পারে। আরে নষ্ট তো, এটা তো ফালাই রাখছি এক সাইডে, কয়েক তোমার ড্রয়িংও নাই, ড্রয়িংও নাই, এটা তাড়াতাড়ি সর, আর এটা সরাই দেখলে আবার অনেক কষ্ট করতে হবে। মানে এমন একটা পর্যায়ে গিয়েছি আমরা এখানে। আমাদের এই মিডিয়া বন্ধুদেরকে বলবো যে, আপনাদের সবাইকে বলবো, রাজনীতিবিদদের, যে গার্মেন্টস সেক্টরের প্রতি তাদের মনে করে গার্মেন্টস মালিকরা মানে হাজার হাজার কোটি টাকার মালিক, বিশাল ব্যাপার। একটা সময় ছিল যখন কোটা মার্কেট ছিল, যার কাছে 2-4 লাখ ডজন কোটা ছিল, তারা প্রচুর পয়সা কামাইছে। এখন কিন্তু তা নেই, খুবই কম্পিটিশন, এত কম্পিটিশন যে আমাদের সেন্ট টু সেন্ট হিসাব করতে হয়। 2 সেন্টের জন্য একটা অর্ডার নিতে পারি না আমরা, 2 সেন্ট মাত্র, বিলিভ ইট অর নট, 2 সেন্টের জন্য একটা অর্ডার নিতে পারতেছি না, এই অর্ডারটা চলে যাচ্ছে। কাজে এই গার্মেন্টস সেক্টরটা টিকে আছে বলে এই অর্থনীতির আজকের এই অবস্থাটা। এখানে কিন্তু কাজে কোনো কৃতিত্ব নাই, গভর্নমেন্টের কোনো কৃতিত্ব আছে বলে মনে করি না। কাজে ওই শ্রমিকদের পয়সা আর গার্মেন্টসের পয়সা, আমাদের যে ফরেন কারেন্সি আর্নিংটা আজকে আমাদের রিজার্ভটাকে অনেক বাড়িয়ে দিচ্ছে। আপনি তুলনামূলকভাবে চিন্তা করেন, আমাদের গার্মেন্টসের কিন্তু আপনার ওপেনটা কমে গেছে, কিন্তু নিটটা একটু বেড়ে গেছে, যার জন্য আমরা একটা ব্যালেন্সে আছি। রেমিটেন্স বাড়ার কারণটা হলো আমাদের প্রচুর লোক বিদেশে আছে, তারা এখন দেশের প্রতি একটু মায়া আছে, রেমিটেন্স পাঠাচ্ছে।
আপনারা যে খুব বেশি লোক পাঠাইছেন, আর একটা কথা খুব খারাপ কথা বলছেন আপনি, এটা আমি বলবো যে চোর ডাকাত গুন্ডা বদমাইশ পাঠাইছি, এইভাবে যদি আপনারা মিডিয়াতে কথা বলেন তাহলে বিদেশিরা শুনবে, জানবে যে আমরা চোর ডাকাত গুন্ডা বদমাইশ আপনি এগুলি পাঠাই। এটা ঠিক বলেন, যেটা হয়ে গেছে এইভাবে কথা বলবেন না। সে দেশে গিয়ে খুন করা হয়েছে আপনি যে কথাটা বলছেন, না এটা ঠিক আছে, এটা উন্মুক্ত, এটা বলবো তো, কারণ এটা কেন ঘটলো আপনার মধ্যপ্রাচ্যে, আমি কথা বলি আজকে ফিল করেন চোর গুন্ডা বদমাইশ আপনার দেশেরই সৃষ্টি, হয় আপনার সৃষ্টি না হয় আমার সৃষ্টি, তাই না? উনি বলেছেন আমার কথা হলো খারাপ ভালো কিন্তু সব জায়গায় খারাপ ভালো আছে, এটাকে একবার অ্যাভারেজ বলবেন। 10টা ভালো পাঠাইতে গিয়ে 2টা খারাপ যেতে পারে, আপনিও যেতে পারেন, আপনি এখানে তথ্য সংগ্রহ সার্বিক জানার পর আপনার এখানে আপনি কি বলতে পারবেন করা হয়েছে, এই যে আপনি বলতেছেন যে জিরো টলারেন্সে নিয়ে যাবেন, এটা কখনো সম্ভব হবে না, জিরো টলারেন্স হবে না। বলেন ভাই, কাজী আপনি যে কথা বলছেন আজকে রেমিটেন্সের এখানে গভর্নমেন্টের কোনো কৃতিত্ব আছে বলে আমি মনে করি না। এই যে মানে আপনাদের কথাগুলো মানে এইভাবেই তো মানে সত্য বিপর্যস্ত হয়, মানুষ নিরুৎসাহিত। আপনি যদি ভালো কাজ করেন আপনার আমি প্রশংসা করবো, খারাপ করলে আমি আপনাকে নিন্দা করবো। এই জিনিসগুলি তো, এই আচরণগুলি তো সমাজ থেকে উঠে গেছে এবং আমরা সেটাকে মানে উৎসাহিত করছি। আপনার মতো ব্যক্তি যিনি এই দেশের একটা ব্যবসায়িক সেক্টরে জড়িত, এই যে রানা প্লাজা ঘটনার পরে বিশ্ববাসী এবং আমরা সবাই মনে করছিলাম যে আমাদের এই এটা শিল্পটা ধস নামবে, সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ রানা গার্মেন্টস এর ঘটনা ঢাকা আছে, আপনি জানেন না, আপনি জানেন না। না আমি বলি, আমাকে বলতে চাই, আমি যেটা জানি সেটা বলে, কারণ আমি তো ব্যবসা করি না, আমি গার্মেন্টস শিল্পের মালিক, আমি ব্যবসায়ী। এখন সেটা আপনার কথা আমার কথা পার্থক্য থাকবে। এখানে আমি দেখবো দূর থেকে যে রানা প্লাজা এবং তাজরিন ঘটনার পরে আমরা ভেবেছিলাম যে আমাদের একটা বিপর্যয় হবে, কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং এই ঘটনার পরে এবার রপ্তানি বেশি হয়েছে, আপনি জানেন সেগুলো। এবং আমাদের এই যে বলেন যে কি রেমিটেন্স আসছে, এটা গভর্নমেন্টের কোনো কৃতিত্ব নাই, আমাদের গার্মেন্টস শিল্পে আমরা উন্নতি করেছি, আমাদের রপ্তানি বেড়েছে, আমাদের কোনো কৃতিত্ব নাই। তাই আমাদের কৃতিত্বটা কার কৃতিত্ব রে ভাই? এটা কৃতিত্বটা কার? এটা প্রাইভেট সেক্টর কাকে দ্বারা উৎসাহিত হচ্ছে? আজকে এই প্রাইভেট সেক্টর 50 বছর স্বাধীনতার আগে ছিল এই সেক্টর, এটা তো স্বাধীনতার ফসল। আজকে দেশটা স্বাধীন হয়েছে বললে আপনি আজকে একটা আন্তর্জাতিক মানের ব্যবসা করতে পারেন। আপনার সাথে এখানে দ্বিমত নাই। এই যে যারা শুনেন, যারা এই যে না প্লিজ আপনি আমাকে যেটা করবেন না, যারা আজকে এই যে লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছে, পাকিস্তানের আমলে কয়টা লোক বিদেশে যেতে পারছে? একটা পাসপোর্টই তো আপনি পান নাই। আপনার মতো ব্যক্তি একটা পাসপোর্টের জন্য আপনাকে ইসলামাবাদ যেতে হতো, একটা ইন্টারন্যাশনাল পাসপোর্টের জন্য। আপনাকে পাসপোর্ট দিত না। আজকে স্বাধীনতার জন্যই তো আজকে আমাদের এই যা কিছু সৌন্দর্য আমাদের জীবনে, আমাদের রাষ্ট্রে, আমাদের জাতির সবকিছুর পিছনেই তো আমাদের স্বাধীনতা। এবং স্বাধীনতার জন্য আজকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আপনি কি মনে করেন যে বাংলাদেশ এরকম থাকবে? বাংলাদেশ এরকম থাকবে না। বাংলাদেশ অনেক উন্নতি হবে। আপনি দেখেন না আমাদের দিনে দিনে সবকিছুর উন্নতি হচ্ছে। আমরা যেখানে কথা বলছি এই জায়গাটা কত সুন্দর হয়ে গেছে, এখন থেকে 6 মাস আগে এরকম ছিল না। এরকমই তো হচ্ছে সবকিছু। আমি আরেকটা জিনিস, আপনি আমাকে বাকশাল নিয়ে অনেক কথা বলছেন, আমি বাকশালের সমর্থক। আপনাদের নেতা জিয়া রহমান কিন্তু দরখাস্ত দিয়ে বাকশালের সদস্য হয়েছে, এটা আপনার কবিতা দিয়ে না? হ্যাঁ, কবিতা দেবেন কেন? আপনি জানেন না? আপনি জানেন না আমরা জিয়া রহমান যে বাকশালের সদস্য হয়েছে আবেদন করে, সেটা আপনি জানেন না? একেবারে শেষের দিকে 2 মিনিট সময় আপনার জন্য কনক্লুড করবার জন্য আপনি যে কথাটা বলছেন এখানে আপনার সাথে আমি একমত। দেখেন, স্বাধীনতার যুদ্ধ আমরা করেছিলাম এই জন্য যে বৈষম্যটা ছিল। আজকে আমি এমপি হয়েছি কয়েকবার, আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আজকে আমি ব্যবসায়ী, আজকে আমি প্রতিষ্ঠিত, এই সব তো দেখেই হয়েছে। আমরা স্বাধীনতা হয়েছিলাম এই বৈষম্যটার জন্য। এইখানে কিন্তু আপনার সাথে কোনো দ্বিমত নাই, এই কথাটা আপনি বারবার রিপিট করার কোনো দরকার নাই। এইটা আজকে আমরা স্বাধীন হয়েছি বলেই আমরা বিশ্বের বুকে একটা লাল সবুজের পতাকা নিয়ে দাঁড়াতে পারতেছি। আমি পরিচয় দিই, আমি প্রথম স্বাধীনতার পরে আপনার 76-8 আমি পানামা গেলাম ঘুরতে। ওইখানে বালবোয়া সিটি ওদের রাজধানী। ওই বালবোয়া সিটিতে প্রচুর ইন্ডিয়ান, মুসলমান, হিন্দু অনেকেই আছে। তো আমাকে যাওয়ার পর দেখি একটা মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু আছে, আমি দেখে তো অবাক হয়ে গেলাম। তো এখানে বসলাম কতক্ষণ, এর মধ্যে একটা ইন্ডিয়ান আসলো, বললো যে আমাদের এখানে একটা বিরাট মার্কেট আছে, মসজিদও আছে, তুমি ইচ্ছা করলে নামাজ পড়তে পারবা। শুক্রবার ছিল সেদিন। এর মধ্যে দেখা হইলো কতক্ষণের মধ্যে একজন আপনার জিওগ্রাফির প্রফেসর স্টুডেন্ট নিয়ে আসছে। তো আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোথেকে আসছো, তোমার দেশ কোথায়? ইন্ডিয়া। আমি বললাম না। কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? জিওগ্রাফির প্রফেসর, সে জিজ্ঞেস করতেছে বাংলাদেশ কোথায়। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার তখন মাথায় রক্ত উঠে গেছে। বলে কি
দেশ স্বাধীন করলাম, সারা পৃথিবী আমাদেরকে দেখলো, আমরা এত 30 লক্ষ লোক শহীদ হইলো, তারপরে জানেন না বাংলাদেশ কোথায়? সে জিওগ্রাফি প্রফেসর। আমি খুব দুঃখে, সেখানে তার কিছু বলারও নাই। তারপরে তার বুঝাইলাম যে এখানে ইন্ডিয়া, এইখানে নেপাল, এখানে ভুটান চিনেন অবশ্য, নেপাল, এখানে পাকিস্তান, এইখানে বার্মা, তখন তো বার্মা মায়ানমার ছিল না, এখানে আমাদের ইন্ডিয়া মেজাজগুলো আরো খারাপ হয়ে, আরে পাকিস্তান থেকে আবার আমি ইন্ডিয়া হয়ে গেলাম নাকি? এটা তাদের জন্য। আরে বলতেছি, আমি কথা শেষ করি। আজকে আমি গর্ব করে পৃথিবীতে যে জায়গায় যাই বলতে পারি যে আমি বাঙালি, আমার একটা দেশ বাংলাদেশ। ধন্যবাদ। এই স্বাধীনতার ফসল আমার এটাই, আমি গর্বিত এই জন্যই। পৃথিবীতে প্রধানমন্ত্রী হতে পারবে, অনেক ধন্যবাদ, প্রধানমন্ত্রী হতে পারবে, আপনি প্রেসিডেন্ট হতে পারবে, আপনি মন্ত্রী হতে পারবেন 100 বার, কিন্তু পৃথিবীতে আর মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ আর নাই বাংলাদেশে। জি, আমি এইটার জন্য করি। মিস্টার শম্ভু 1 মিনিটে শেষ। আচ্ছা, আমি 1 মিনিটই বলবো। আজকে আপনার যে সূত্রপাত ছিল আজকের আলোচনার, এটা সম্পর্কে আমি দিয়ে শেষ করব যে এই যে একটা দেশের যে অর্থনৈতিক যে কাঠামো, আমাদের এত আমরা এখন আগের চেয়ে আমাদের রাষ্ট্রীয় সম্পদ অনেক বেড়েছে, আমাদের রাষ্ট্রীয় রেভিনিউ বেড়েছে, আমাদের শিল্প কারখানা, কলকারখানা, আমাদের জাহাজ শিল্প, আমাদের চা শিল্প, আমাদের সিরামিক শিল্প, আমাদের টেক্সটাইল, আমাদের কম্পিউটার, আরো বাড়বে। আমরা এখানে মূল কথাটা হচ্ছে যে এখানে দুর্নীতি বন্ধ করতে গেলে আমাদের সবাইকেই এই জন্য সচেষ্ট হতে হবে। আইনের শাসন, এবং আইনের শাসন তো অবশ্যই, আইনের শাসন যদি আমরা ব্যর্থ হই তাহলে তো আমরা সবটাই ব্যর্থ হয়ে যাবো। আইনের শাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, এবং আমি একজন আইনজীবী এবং দেশের একজন নাগরিক, দেশের একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি অবশ্যই, এবং আমরা আইনের লেজিসলেটর, আমরা অবশ্যই আইনের শাসনে দেশে প্রতিষ্ঠিত হবে, এটা আমরা চাই। এবং এই যে কতগুলো কথা আনোয়ার ভাই আপনারা বলেন, আপনি একজন সুন্দর কথা দিয়ে শেষ করেন, আর পলিটিশিয়ান, আমি আশা করব যেটা সত্যকে সত্য বলা, সাদাকে সাদা বলা। অনেক ধন্যবাদ। কালোকে কালো বলা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, যেটা আমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেটে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন এবং মিস্টার ধীরেন্দ্রনাথ দেবনাথ শম্ভু, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে আলোচনা শুনবার জন্য। দর্শক, আমার দুই অতিথি কথা বলছিলেন, দুজনেই রাজনীতিক, বেশ কয়েকবার তারা সংসদে, একজন তো আছেনই, আরেকজন ছিলেন। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, দুর্নীতি, আইনের শাসন, গণতন্ত্র, যুদ্ধাপরাধীদের বিচার, দেশের অর্থনীতি। দুজন একটা জায়গায় খুব শ্রদ্ধাশীল, সেটি হচ্ছে দেশের জনগণের প্রতি, এবং সে কারণে ওনার স্বীকার করে নিয়েছেন যে পারসেপশন, সত্যি মিথ্যে যাই হোক না কেন, আইনে প্রমাণিত হোক কিংবা প্রমাণিত না হোক, যাই হোক না কেন, পারসেপশন ম্যাটার করে, এবং রাজনীতি তো বিশেষভাবে করেই। এবং এই জিনিসটি যদি, এই যে জনগণের ধারণাটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি নির্বাচনের ক্ষেত্রে হোক, গণতন্ত্রের ক্ষেত্রে হোক, আইনের শাসনের ক্ষেত্রে হোক, দুর্নীতির ক্ষেত্রে হোক, আইন শৃঙ্খলার ক্ষেত্রে হোক, এটি যদি রাজনীতিবিদরা মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তার জন্য তাদের অতীতের মতো, অতীতের রাজনীতিকরা যেভাবে দেয়ালে লিখন করতে পারতেন, মানুষের পালসটা অনুভব করতে পারতেন, সেটি একটু করতে পারতে হবে, এবং অতীতের সেই ধারাটায় আমাদের রাজনীতিকদের খানিকটা হলেও ফিরে যেতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।